নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছেন। যাই হোক, আজ আমরা রেলের ওয়েল্ডিং সম্বন্ধে একটু আলোচনা করব। তো তাপ প্রয়োগের মাধ্যমে দুটি রেলের প্রান্তের সংযোগকে ওয়েল্ডিং বলে। একটি ফিস প্লেটের জয়েন্ট ট্র্যাক এবং প্রয়োজনীয় মন্দ হয়েছে। ফিস প্লেটের জয়েন্ট দ্বারা উত্থাপিত বিভিন্ন সমস্যা, যেমন ব্যাটারিং, হগিং, রেল এন্ড থেকে বেরিয়ে আসতেও ব্যর্থতা, শব্দ দূষণ, ট্যাগ জ্যামিতি ইত্যাদির বিকৃতি এবং রক্ষণাবেক্ষণ খরচ কমাতে ঢালাই সর্বোত্তম সমাধান। ঢালাই সাধারণত ৪ ধরনের হয়ে থাকে। প্রথমত গ্যাস চাপ ঢালাই বা অক্সি অ্যাসিটিলিন ঢালাই, বৈদ্যুতিক চাপ ঢালাই, থার্মিক ওয়েল্ডিং, ফ্ল্যাশবার ঢালাই। তো আজ আমরা অ্যালুমিনা থার্মিক ওয়েল্ডিং এর সম্বন্ধে একটু আলোচনা করব। যখন সূক্ষ্মভাবে বিভিন্ন অ্যালুমিনিয়াম অর্থাৎ বিভক্ত অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইডের মিশ্রণ, যাকে থার্মিট অংশ বলা হয়, এইগুলোকে প্রজ্বলিত করা হয়, তখন লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড স্লাগ উৎপন্ন তাপের উপরে বিবর্তনের সাথে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে। প্রক্রিয়াটি এক্সোথার্মিক এবং প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্জন করতে 20 ± 3 সেকেন্ড সময় নেয়। লোহা প্রিহেটেড রেলের সাথে ফিউজ হয়ে একটি অবিচ্ছিন্ন ফিউশন ওয়েল্ডেড জয়েন্ট তৈরি করে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড হালকা হওয়ার কারণে উপরে ভাসতে থাকে এবং স্ল্যাগ তৈরি করে। ওয়েল্ডের শক্তি প্যারেন্ট রেলের শক্তির প্রায় 56% হয়ে থাকে। যাই হোক, ওয়েল্ডিংয়েরও আবার প্রকারভেদ আছে। যেরকম প্রকারভেদ আমরা দেখে নিলাম, তেমনই বিভিন্নভাবে ওয়েল্ডিং করা হয়ে থাকতো। যেমন প্রচলিত ঢালাই পদ্ধতি। এই পদ্ধতিতে সবুজ বালির সাজ ব্যবহার করে হাত চালিত কম্প্রেসার পার্শ্ব গরম করার জন্য ব্যবহার করা হতো। এটি প্রিহিটিং করতে 45 মিনিট সময় নিয়ে নিত। সেই কারণে এই পদ্ধতি আপাতদৃষ্টিতে এখন ব্যবহার করা হয় না। বর্তমানে এসকেবি ওয়েল্ডিং, এসপিডাব্লিউ, শর্ট প্রিহিটেড ওয়েল্ডিং, এটাকেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের যে এটি ওয়েল্ডিং, এই ওয়েল্ডিংটার প্রাথমিক কাজ কি হতে পারে? প্রাথমিক কাজ এমন হতে পারে যে উদ্দেশ্যযুক্ত ওয়েল্ডেড উভয় পাশে কমপক্ষে 5টি স্লিপারের বন্ধনগুলি সরিয়ে নিতে হবে। 150 মিলিমিটার দৈর্ঘ্যের কেওয়েল এবং তার পাশে তারের ব্রাশ দিয়ে রেলের প্রান্তগুলিকে পরিষ্কার করে নিতে হবে। রেলের প্রান্তের মধ্যে, অর্থাৎ যেখানে ওয়েল্ডিং করা হবে সেই প্রান্তের মধ্যে 25 ± 1 মিলিমিটার একটা গ্যাপ রাখা হয়। রেলের উভয় প্রান্তই হয়ে থাকে। সেটা কেমন হতে পারে? পাশের দিক দিয়ে ±0.5 মিলিমিটার এবং উলম্ব দিক দিয়ে ±1 মিলিমিটার, এইটা হতে পারে। ডিফারেন্সিয়াল কুলিংয়ের জন্য ভাতা দেওয়া, অর্থাৎ রেলের প্রান্তগুলি 70 ইউটিএস রেলের জন্য 1.5 মিলিমিটার থেকে 3 মিলিমিটার এবং 90 ইউটিএস রেলের জন্য 1.2 মিলিমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। আর এর জন্য প্রথমেই কি করতে হবে আমাদেরকে? ক্রুশবিলের প্রিহিটিং করাতে হবে। ক্রুশবিল হলো একটি ধাতব পাত্র, যা অবাধ্য বালি দিয়ে রেখাযুক্ত ম্যাগনেসাইট বা চূর্ণা অ্যালুমিনা স্ল্যাগ। ক্রুশবিলটি প্রথমে পরিষ্কার করা হয় এবং তারপরে সমস্ত আর্দ্রতা মুছে ফেলার জন্য 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রিহিট করানো হয়। শ্বাস স্থিরীকরণ পরবর্তীতে করতে হবে। তারপর সোডিয়াম সিলিকেটের সাথে মিশ্রিত উচ্চ সিলিকা বালি দিয়ে প্রস্তুত করতে হবে প্রি ফেব্রিকেটেড ছাঁচ। এই মিশ্রণ কার্বন ডাই অক্সাইড দ্বারা শক্ত করা হয়ে থাকে, তাই একে কার্বন ডাই অক্সাইড ছাঁচ বা শুকনো ছাঁচও বলা হয়ে থাকে। পরবর্তীতে আসছে ছাঁচের লুটিং। রেল প্রোফাইলের সংস্পর্শে আসা ছাঁচের পৃষ্ঠটি লুটিং বালি দিয়ে সিলমোহর করা হয়, যাতে তাপ এবং ঝালাই ধাতুর কোনো মিসিং আমরা এড়াতে পারি। তার পরবর্তীতে আসছে রেল প্রান্তের প্রিহিটিং, অর্থাৎ যে রেল দুটিকে আমরা জয়েন করব তাকে আগে হিট অর্থাৎ গরম করে নিতে হবে। ভ্যাপারাইজার অর্থাৎ বার্নাল রেলের শীর্ষ থেকে 40 মিলিমিটার উপরে রেখে দিয়ে প্রিহিটিং করা হয়। আর এখানে তাপমাত্রা
600°C প্লাস মাইনাস 20°C সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা যায়, আর এটা পাইরোমিটারে মাপা হয়। তার পরবর্তীতে আসছে ক্রুজবিল লোডিং। ক্রুজবিলটি যেই স্ট্যান্ডে স্থাপন করা হয় ওটা ক্রুজবিল স্ট্যান্ড বলা হয়, আর যা ভ্যাপারের স্ট্যান্ডের বিপরীত দিকে কাটা এবং রিং প্রদান করে থাকে। ক্রুজবিলের অবস্থান এমন যে ট্যাপ হোল এবং ছাঁচের ঢালা গেট এক লাইনে এবং প্রায় 50 মিলিমিটার উলম্ব দূরত্ব সহ তরল ধাতু দ্রুত ঢালা নিশ্চিত হওয়ার জন্য সিম্বল করা হয়ে থাকে। এর পরবর্তীতে আসছে আমরা ক্রুজবিলের প্লাগিং। ক্রুজবিলের নিচে ট্যাপ হোলে একটি ক্লোজিং পিন দেওয়া হয়। ক্লোজিং পিনের সাথে গলিত ধাতু কোনো যোগাযোগ এড়াতে ট্যাপ হোল অ্যাসবেস্ট পাউডারের একটি স্তর দিয়ে আবৃত করে দেওয়া হয়। এটা আগে থেকে আবৃত হয়ে থাকে। অ্যাসবেস্ট পাউডার হালকা হাওয়ায় অ্যাসবেস্ট পাউডারের স্থানান্তরিত এড়াতে স্ল্যাক পাউডার দিয়ে আবৃত থাকে। থার্মিট অংশ এখন ক্রুজবিলে আনলোড করা হয় এবং অ্যালুমিনিয়াম এবং বেরিয়াম পাইরক্সাইড দিয়ে তৈরি হিগনিটার অর্থাৎ স্পার্কার স্থাপন করা হয়। আর ক্রুজবিলের এটা হচ্ছে ক্রুজবিলের অংশের শীর্ষে। আর পরবর্তীতে আসছি আমরা অংশের ইগনিশন এবং ট্যাপিং। তো ইগনিস্টার এবং ক্রুজবিল ক্যাপ ব্যবহার করে অংশটি জ্বালানো হয়। ক্রুজবিল ক্যাপ স্থাপিত হয় আমাদের করতে হয় এর পরবর্তী ধাপে এক্সোথার্মিক প্রক্রিয়া। তো কিছু কিছু সময়কাল আছে, সেই সময়কাল ধরে এক্সোথার্মিক প্রক্রিয়া চালাতে হয়। প্রক্রিয়া কমে যাওয়ার পর ওয়েল্ড মেটাল থেকে স্ল্যাগ আলাদা করার জন্যে 3 সেকেন্ড সময় দেওয়া হয়, যা রঙিন কাচ দ্বারা পরীক্ষা করা যেতে পারে। আর গলিত ইস্পাত দুটি রেল প্রান্তের মধ্যে তখন ফাঁকাটা পূরণ করে দেয়। এইবার এই সমস্ত কাজের জন্য যে সমস্ত অতিরিক্ত উপাদান, তো পরবর্তীতে অতিরিক্ত উপাদান ডিমডেলিং এবং স্ট্রিপিং করতে হয়। 4 থেকে 6 মিনিট পরে গলিত ধাতুকে শক্ত করার ওপরে ডিমডেলিং করা হয়, যদি ওয়েল্ড ট্রিমার দ্বারা ছাঁটাই করা হয়, এবং 3.5 থেকে 4 মিনিট পরে ছাঁটাই করা হয়। এবং এটা কি অনেক যত্নের সহকারে নেওয়া হয় যাতে কোনো আন্ডার কাটিং না হয়। শুধুমাত্র 1 থেকে 1.5 মিলিমিটার অতিরিক্ত ধাতু পিষানোর জন্য বাকি থাকে। আর রেলের পাদদেশ থেকে বের হওয়া রানার এবং রাইজারকে ফ্লাঞ্জ ক্লিয়ারেশনের সুবিধার্থে, ফ্লাঞ্জ ক্লিয়ারেশন মানে ফ্লাঞ্জের যে আমাদের যে রেলের একটু বাইরের দিকটা থাকে ফ্লেঞ্জ আমরা সকলে জানি, তো ওইটাকে ক্লিয়ার করার সুবিধার্থে দূরে কাত করা হয় এবং ওয়েল্ড মেটাল দ্বারা 30 মিনিটের পর এটাকে সঠিকভাবে ধরে নেওয়া হয়। 30 মিনিট টাইম দেওয়া হয়, তারপরেই ট্রেনকে অনুমতি দেওয়া হয়। তো শেষে আসছি, আমরা শেষের দিকে চলছি, গ্রাইন্ডিং। তো গ্রাইন্ডিং আমাদের দুটো ধাপে সম্পন্ন করতে হয়। তো প্রথম হচ্ছে রাফ গ্রাইন্ডিং বা চূড়ান্ত, আর দ্বিতীয়তে আসছে চূড়ান্ত নিকাল। রাফ গ্রাইন্ডিং হচ্ছে ওয়েল্ডিং যেদিন করলাম আমরা সেই দিনে রিয়েল প্রোফাইল ওয়েল্ড গ্রাইন্ডার ব্যবহার করে রাফ গ্রাইন্ডিং করা হয়। আর চূড়ান্ত নাকালটা কখন দেওয়া হয়? ঢালারের 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত গ্রাইন্ডিং করতে হবে। গ্রাইন্ডিং করার সমাপ্ত ঢালাইকে বিভিন্ন রকমভাবে আমরা বৈশিষ্ট্যে চিত্রায়ন করতে পারি, যেমন উলম্ব প্রান্তিকরণ বৈচিত্র্য, যেটা বৈচিত্র্য থাকবে কেমন, প্লাস 1 মিলিমিটারের বেশি নয়, 1 মিটার সোজা প্রান্তের শেষে -0 মিলিমিটার পরিমাপ করা হয়। আর পার্শ্বীয় প্রান্তিকরণ 1 মিটার সোজা প্রান্তের কেন্দ্রে পরিমাপ করা হয়, প্লাস 0.5 মিলিমিটারেরও বেশি নয়। আর উপরের পৃষ্ঠের সমাপ্তি যেটা থাকে প্লাস 0.4 মিলিমিটার -0 মিলিমিটার 10 সেন্টিমিটার সোজা প্রান্তের শেষের পরিমাপ করা হয়। আর পার্শ্বে হেড ফিনিশিং 10 সেন্টিমিটার সোজা প্রান্তের কেন্দ্রের পরিমাপ করা রেল হেডের গেজের পাশের দিকে প্লাস 0.3 মিলিমিটার। আর এটা চিহ্নিতকরণ আমরা কিভাবে করি, যেরকম প্রতিটি ওয়েল্ড মাস, বছর, এজেন্সি, ওয়েল্ডার কোড এবং ওয়েল্ডার নাম্বার নির্দেশ করে 1 কিলোমিটার ক্রমিকভাবে সংখ্যা করা হয়। 30 গুণ 100 মিলিমিটার। এর একটি অ্যালুমিনিয়াম স্টিপ জয়েন্ট থাকে। 300 মিলিমিটার দূরে একটি স্পোক্সকি আঠালো দিয়ে রেলের ওপরে ওয়েবকে আটকানো হয়। এরপরে আমাদের থার্মিট ওয়েল্ডের পেন্টিং করাতে হয়। যেমন জরা থেকে রক্ষা করার জন্য ওয়েল্ডটি উভয় পাশে 100 মিলিমিটার রাখা হয়। আর পরবর্তী পেন্টিং প্রতি বছর ক্ষয়প্রবণ এলাকায় এবং অন্যান্য এলাকায় 4 বছরে একবার করা হয়। আর আমাদের যদি ভালো জয়েন্ট করতে হয় তার জন্যে কিছু সতর্কতা আমাদেরকে রাখতে হবে। যেমন কি আমাদেরকে এর মধ্যে
উপকরণগুলো আমাদের সবসময় সঠিক ব্যবহার রাখা, যেমন প্রশিক্ষিত ওয়েল্ডিং বা সুপারভাইজার থাকতে হবে, প্রশিক্ষিত ঢালাইকারী, দুটির বেশি ঢালাই দল আছে, ততাধিক মোটামুটি 50 মিটারের মধ্যে 2 বা তার বেশি। আর যেখানে আমরা অংশ ম্যাচিং টিপ রসায়নটা বর্গাকার এবং উলম্বতা সঠিক করতে হবে, নিখুঁত প্রান্তিকরণ করতে হবে, শেষ নিখুঁত পরিষ্কার করে রাখতে হবে এবং টাইমিংটা ঠিক রাখতে হবে, ট্যাঙ্কের চাপ, মাথা, ওয়েব এবং পায়ের সঠিক পাক, সঠিক প্রিহিটিংয়ের সময়, বার্নারের অগ্রভাগ পরিষ্কার করে রাখা, সঠিক লঘুপাত এবং সাঁচের অপেক্ষার সময়টা দিতে হবে, গ্লাভস এবং রোমিং চশমা রাখতে হবে, স্যাঁতসেঁতে সাজ ব্যবহার করা যাবে না, পার্শ্বীয় পরিধান 6 মিলিমিটারের কমে হবে না, অন্য কোনো ঢালাই বা জয়েন্টের 4 মিটারের মধ্যে ঢালাই করা উচিত নয়। আর সবসময় দেখতে হবে অনুমোদিত সংস্থা এবং সরবরাহকারী। বৃষ্টি হলে ঢালাই করা যাবে না। উভয় পাশে রেল পৃষ্ঠটি রেল গার্ড দ্বারা আচ্ছাদিত করা থাকতে হবে। একটি থার্মিট ওয়েল এইভাবেই আমাদেরকে সুন্দরভাবে করা যেতে পারে। আবার এর মধ্যে কিছু কিছু হয়ে থাকে ওয়াইড গ্যাপ ওয়েল্ডিং, গ্যাপটা অনেক বড় হয়ে যায়। তো রেলওয়েতে সম্প্রতি ত্রুটিপূর্ণ ঢালাই, যেমন অপসারণ এবং যানবাহন দ্রুত পুনরুদ্ধার করার জন্য ঢালাইয়ের নতুন কৌশল একটা আমরা নিয়ে থাকি, যেমন ত্রুটিযুক্ত জোড়, যেমন 50 বা 75 একটি ফাঁক তৈরি করে এবং যথাক্রমে 50 মাত্র একটি ঢালাই কার্যকর করে দেওয়া যেতে পারে। তো 50 প্রশস্ত ফাঁক ঢালাইয়ের জন্য আমরা কি করি, এখানে 50 ± 1 মিলিমিটার ব্যবধান করে রেলটিকে কেটে নেওয়া হয়, অর্থাৎ গ্যাপটাকে। ঢালাইয়ের সময় ফাঁক বজায় রাখার জন্য রেল টেন্সার প্রয়োগ করা হয়। আর ঢালাইয়ের অবশিষ্ট পদ্ধতি যেটা আছে সেটা 25 মিলিমিটার গ্যাপ এসকেবি ওয়েল্ডিংয়ের মতনই হয়। আর 75 মিলিমিটার প্রশস্ত ঢালাই ওই রকম একইভাবে আসবে। ত্রুটিপূর্ণ জোড় যেখানে আছে 75 ± 1 মিলিমিটার ব্যবধান তৈরি করে কাটা হয়। আর ঢালাইয়ের সময় ফাঁক বজায় রাখার জন্য রেল টেন্সার প্রয়োগ করা হয়। আর ঢালাইয়ের অবশিষ্ট পদ্ধতি 25 মিলিমিটার গ্যাপেরই এসকেবি পদ্ধতিতে হয়ে থাকে। আর অংশের ওজন 22 কেজি, চাপ অ্যাপোলজি 2 থেকে 4.5 কেজি পার সেন্টিমিটার, আর অক্সিজেনে 7 থেকে 8 কেজি পার সেন্টিমিটার। আর এই প্রশস্ত ওয়েল্ডিং গ্যাপের কিছু সুবিধা আছে, যেমন সবথেকে বড় সুবিধাগুলো হলো রেল বন্ধের সন্নিবেশ বাদ দেওয়া যেতে পারে, ট্রাফিক দ্রুত পুনরুদ্ধার করা যেতে পারে, কৌশলটাও সহজ এবং খরচেও সস্তা। আর ঢালাইয়ে দক্ষ লোক দ্বারা যদি সম্পন্ন করা হয়, ঢালাই উচ্চমানের হয়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।